সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি গ্রেফতার, আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে আজ। কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার অবনতি, ফেনী, মৌলভীবাজার, রাঙ্গামাটি ও চট্টগ্রামে উন্নতি, ত্রাণের জন্য হাহাকার অনেক স্থানে, এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু। সংস্কারের মাধ্যমে নির্বাচনে যাওয়ার লক্ষ্য নস্যাতে চক্রান্ত চলছে ভারত থেকে, অভিযোগ মির্জা ফখরুলের, বললেন লুটপাট দখলে জড়িত নয় বিএনপি। জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ বাতিল, আওয়ামী লীগের অপকৌশলকে দুষলেন আইন উপদেষ্টা। নিষিদ্ধ করা হয়েছিল আন্দোলন ভিন্ন খাতে নিতে, মন্তব্য জামায়াত আমিরের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ আদালতে হাজির করে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে। বুধবার রাত 1:15টার দিকে গুলশান 1 নম্বর 123 রোডের M&J গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে সাবেক বাণিজ্যমন্ত্রীকে গ্রেফতার করে র্যাব। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেন। র্যাব জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন 19 জুলাই রংপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন। এই হত্যার ঘটনায় দায়ের করা মামলায় টিপু মুন্সিকে গ্রেফতার দেখানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 27 আগস্ট দুপুরে আদালতে মামলাটি দায়ের করে নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনকে আসামি করা হয়েছে। কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। কিছুটা উন্নতি হয়েছে ফেনী, মৌলভীবাজার, রাঙ্গামাটি ও চট্টগ্রামের পরিস্থিতি। ফেনীর মহাসড়ক থেকে পানি নামলেও ঘরবাড়ি তলিয়ে থাকায় এখনও আশ্রয় কেন্দ্রে আছেন লাখো মানুষ। এদিকে দেশে চলমান বন্যায় 31 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট। এখনও আশ্রয়ের খোঁজে বন্যা দুর্গতদের অনেকে। কুমিল্লার মনোহরগঞ্জ ও লাঙ্গলকোট উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রে বেড়েছে বানভাসীদের চাপ। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে যাচ্ছে না ত্রাণ। খাদ্যের জন্য হাহাকার দেখা দিয়েছে। অপরিবর্তিত কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা পরিস্থিতি। বৃষ্টির কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর মধ্যে কোম্পানিগঞ্জের মুছাপুরের ভাঙা ক্লোজার গেট দিয়ে পানি আবারও বাড়তে শুরু করেছে। জেলা শহর মাইজদি সহ বেশিরভাগ উপজেলা এখনও পানির নিচে। দুর্গত এলাকায় ত্রাণ যাচ্ছে প্রয়োজনের তুলনায় খুবই কম। টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত কয়েকদিনের তুলনায় পানি বাড়ায় আশ্রয়কেন্দ্রে নতুন করে আর কারো জায়গা হচ্ছে না। বাধ্য হয়েই অনেকে নৌকায় দিন কাটাচ্ছে। দেখা দিয়েছে শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট। ফেনীতে এখনও তলিয়ে আছে ঘরবাড়ি। অনেকটা বাধ্য হয়েই বানভাসী মানুষ থাকছেন আশ্রয় কেন্দ্রে। 6টি উপজেলায় সরকারি আশ্রয় কেন্দ্রের সংখ্যা হাতে গোনা। স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, হাসপাতালেই বন্যার্তদের একমাত্র আশ্রয়স্থল। ফেনী সদর আর দাগনভূঞা সদর ছাড়া এখনও বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিহীন। সহায়তা হিসেবে আসা শুকনো খাবারই তাদের ভরসা। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। কিছুটা উন্নতির দিকে রাঙামাটির 2 উপজেলার পরিস্থিতি, তবে এখনও অপরিবর্তিত রয়েছে পৌর এলাকা সহ 4 উপজেলা। পানিবন্দী কয়েক হাজার মানুষ। মৌলভীবাজারেও কমতে শুরু করেছে বানের পানি। মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। শুধু জুড়ি নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরছেন। একটা বছর কিস্তি ছিল, 1 গোটা বানাইছিলাম, বন্যার পানি সব নিয়েছি। এই দেখুন খেত গেছে, এই যে মাটি উঠে একবারে খুঁজে আনিছি কি বন্যার পানি। একটা নি বাঙ্গা 2-3 বার বাঙ্গা দিছে, দেওয়ার পরে আমরা অশান্তির উপরে আছি। আমরা কালি লাগে হইতাছি না, আমরা বসিন্তে লাগে হইতাছি বেশি। আমরা ভাই বন্যার পানি আমরা বাড়িঘর বাইঙ্গা নিয়ে এখনো ভাই আমরা পানির মাঝে ভাই আমরা কিলা বসত বাড়ি থাকতাম ভাই। স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা। কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় জেলার মিরেশ্বরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজানের অধিকাংশ এলাকা থেকে পানি কমেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া মানুষজন ঘর বাড়িতে ফিরে যাচ্ছেন। নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ক্ষতিগ্রস্তদের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই সমর্থন চান। বলেন, সার্ক ও আসিয়ানের মধ্যে সেতু বন্ধনকারী দেশ হতে পারে বাংলাদেশ। দেশটির হাই কমিশনার প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন মালয়েশিয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে আগ্রহী। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এর আগে কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলসকে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে পুনর্গঠনে সহায়তা করতে আরও বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, সরকার উত্তরাধিকার সূত্রে একটি অর্থনীতি পেয়েছে যা বিপুল পরিমাণ ঋণের সাথে সম্পূর্ণ বিপর্যস্ত ছিল। কানাডীয় রাষ্ট্রদূত বাংলাদেশের কারখানা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে তাগিদ দেন। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সহায়তা দিতে রাজি কানাডা। এরপর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই জানান, বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে সহায়তা করতে প্রস্তুত তার দেশ। সুবিধামতো সময়ে ফ্রান্স সফরে তাকে আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। এছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে ইউএনডিপির একটি প্রতিনিধি দল। এ সময় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়ার লক্ষ্য নস্যাৎ করার চক্রান্ত চলছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চক্রান্ত চলছে বিপ্লবকে ভণ্ডুল করার। বিএনপিকে নিয়ে পরিকল্পিত চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। রিপোর্ট করছেন সিকান্দার রিমান। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারত বাঁধ খুলে দেওয়ার আগে সতর্ক করেনি, তাই বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যার কারণে 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর 6 দিনের কর্মসূচি বাতিল করে সব টাকা বন্যার্তদের ত্রাণ সহায়তায় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিছু কিছু জায়গায় দুর্বৃত্তরা অপকর্ম করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। ঢালাও মামলা বন্ধের দাবি জানান তিনি। একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তিরা যদি তারা এ ধরনের কোনো অপকর্ম করে, বিএনপির ব্যানার দিয়ে তো করে না, ব্যক্তিগতভাবে করে যদি করে থাকে, এবং সাথে সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, পত্র পত্রিকায় গেছে, আমাদের প্রায় 56-57 জন নেতা যারা জড়িত ছিল কর্মী, তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই যে ঢালাও মামলা দেওয়া হচ্ছে, যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেও মামলা দেওয়া হচ্ছে। এই মামলাগুলো নেওয়ার আগে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন একটু যাচাই করে নেয় যে কোনটা সম্ভব কোনটা সম্ভব না। জনগণের মাঝে যেন বিভাজনের সৃষ্টি না হয় তা বিবেচনায় নিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। যৌক্তিক সময়টা নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে, যে প্রচারণাগুলোর দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্যাৎ করতে চায়। কতগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা কমিউনাল ইস্যু বানাতে চায়, যেটা একেবারেই গ্রহণযোগ্য না। আপনার প্রথম দিকে যে ক্যাম্পেইন চালানো হয়েছে, যেখানে মাইনরিটিদের উপর অত্যাচার নির্যাতন চলছে, এর বোধহয় 1-2% সঠিক না। অন্তর্বর্তীকালীন সরকারে আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে কাজকে এগিয়ে নেয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে দেয়া প্রজ্ঞাপন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 3টি গোয়েন্দা সংস্থা ও মন্ত্রণালয়ের রিভিউ কমিটির রিপোর্টের আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়, জানাচ্ছেন দীপন দেওয়ান। ছাত্র আন্দোলনে যখন একের পর এক গুলি চালানো হয়, আগুন দেয়া হয় বিভিন্ন সরকারি স্থাপনায়, এমন ভীতিকর পরিস্থিতিতে 1 আগস্ট জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্র আন্দোলনে সহিংসতার দায় চাপায় জামাত শিবিরের ওপর। 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় জামায়াত নেতাদের।
নতুন করে আলোচনা শুরু হয় কত দ্রুত প্রত্যাহার হচ্ছে জামায়াতের নিষিদ্ধের প্রজ্ঞাপন। বুধবার জামায়াত নিযুক্ত আইনজীবী জানান, ডিজিএফআই, এনএসআই ও এসবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটির রিপোর্টের আলোকে জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। অথচ এসব সংস্থার রিপোর্টে জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এমন তথ্য পাওয়া যায়নি। যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল 1 আগস্ট, এটি প্রত্যাহার হয়নি, এটি বাতিল হয়েছে। এই বাতিলটা যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন, সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। না ডিজিএফআই পেয়েছেন, না এনএসআই পেয়েছেন, না এসবি পেয়েছেন, না রিভিউ প্যানেল পেয়েছে। তাহলে তখনকার এই নিষিদ্ধের ভিত্তি কি? রিভিউ প্যানেলের এখানে মন্তব্য আছে যে ভিত্তিহীনভাবে তখন নিষিদ্ধ ঘোষণা করা হয়। আমরা যেটা আগেই বলেছিলাম যে আসলে এটি ছিল অসৎ উদ্দেশ্য প্রণোদিত, কোনো রকম আইনি প্রক্রিয়া ফলো না করে হুইমজিক্যালি ইচ্ছাকৃতভাবে যখন তখন যা মনে হয়েছে তখনই তাই করা হয়েছিল। এই বিবেচনাই এই আদেশ আর টিকতে পারে না, সেই জন্যই প্রত্যাহার করে দিয়েছে। শিশির মনির আরও জানান, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত রাজনৈতিক নানা প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীকে 4 বার নিষিদ্ধ করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে ব্যক্তির বিচার হয়েছে। এই ব্যক্তির বিচার করতে গিয়ে কেউ যদি সাইডে সুইপিং রিমার্ক করেন, এই সুইপিং রিমার্কগুলোর আইনগত কোনো ভিত্তি নাই, সিদ্ধান্ত থাকতে হবে। কোনো আদালতের কোনো সিদ্ধান্ত নাই, যা কিছু ছিল সুইপিং রিমার্ক, পার্শ্ব মন্তব্য। পার্শ্ব মন্তব্য কোনো রায়ের অংশ নয়, এটি আলোচনা মাত্র। আইন মোতাবেক আইনের প্রত্যেকটি ধারা উপধারা ফলো করে এই কাজ করা হয়েছে। আমরাও চেয়েছি আইনের কোনো ব্যত্যয় যেন না হয়, আইন মানতে যেন কারো কোনো আপত্তি না থাকে এবং আইনের ক্ষেত্রে যেন কেউ কখনো বলতে না পারে যে জামায়াত ইসলামী আইনের বাইরে কাজ করেছে। এই জন্য প্রতিটা পদক্ষেপ সূক্ষ্মভাবে সম্পন্ন করতে গিয়ে কিছুটা সময় লেগেছে। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আগামী সপ্তাহে রিভিউ করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ বিশেষ উদ্দেশ্য জামায়াতকে নিষিদ্ধ করেছিল। গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আইন উপদেষ্টা এ সময় যত্রতত্র মামলা ও আদালতে নেয়ার পথে ডিম নিক্ষেপকে মানুষের ক্ষোভের প্রকাশ বলে মন্তব্য করে। এসব থেকে সাধারণ মানুষকে বিরত থাকার আহ্বানও জানান। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। জামায়াত ইসলামীর রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের বিষয়ে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, জামায়াত ইসলামীকে বিশেষ সময়ে বিশেষ উদ্দেশ্যে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার, তা বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামায়াতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। তা আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না। নির্বাচন কমিশন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, তাদের ভূমিকা কি ছিল সেটা দেশের মানুষ জানে, তাই নির্বাচন প্রক্রিয়া নিয়ে তাদের মন্তব্য করা সমীচীন নয়। নির্বাচন কমিশনে প্রথম তাদের রিয়েলাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা কী ছিল। ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, তারা আগে নিজের বিবেচনা করুক। ওই যে নিজে আপনি আচরি ধর্ম আছে না, তারা প্রথম আত্মসমালোচনা করুক, তারপর দেখা যাবে। উনার প্রধান নির্বাচন কমিশনের একটা লেখা দেখলাম, উনি এখন কি স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার বলছেন, পড়েছেন না সমকালে, বলেছেন না? উনার আগে আত্মসমালোচনা করা হচ্ছে, এই স্বৈরাচার সরকারটা আসছে কার অভিভাবকত্বে? উনার অভিভাবকত্বে। যাই হোক, এটা কোনো দরকার কি দরকার না, এটা উনার কথায় আমাদের উনার কথাতে আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নাই। আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞরা আছেন, আমরা সবসময় সব কিছু দিকে দৃষ্টি রেখে এটা করব। যে কারো নামে মামলা ও আদালতে নেয়ার সময় সাধারণ মানুষের ভূমিকা নিয়েও নিজের মতামত জানান আইন উপদেষ্টা। জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসা, এটা তো সাবেক সরকারের দায়ভার। তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে তাদের সমর্থকদের, তাদের মন্ত্রিসভার সদস্যদের, যে একটা জনরোষের তৈরি হয়েছে। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, আদালতে কখনোই যাওয়ার সময় কখনোই কাউকে আক্রমণ করা উচিত না। সন্তান যদি মারা যায়, আপনি কি শুধু
মানে কে মেরেছে ওই এলাকার পুলিশকে দিবেন মামলা? আপনার তো তখন মনে হবে যে আপনি তো দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কি বলেছেন, ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, দীপুমণি উনি কি বলেছেন, নওফেল কি বলেছেন, আরাফাত কি বলেছেন, আপনার মনে পড়বে না? এখন আপনি যদি ওনাদের বিরুদ্ধে মামলা দেন, রাষ্ট্রের কোনো অধিকার নাই আপনাকে মামলা করার, আপনি মামলা করতে পারবেন না বলার। দেশের সাধারণ মানুষের সেবা ও আইনের শাসন নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। আপনারা একটু প্রেক্ষাপটটা রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বিক্ষুব্ধ ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে নিতে আওয়ামী লীগ সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের কারো প্রতি কোনো ক্ষোভ নেই, কিন্তু যেসব ব্যক্তি অপরাধ করেছেন তাদের শাস্তি পেতে হবে। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, অতীতে জাতিকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল, কথা বলতে দেয়া হয়নি, সাংবাদিকরা চাইলেও সত্য বলতে পারেননি। জামায়াতের আমির জাতীয় স্বার্থে সমাজের সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ওই জায়গায় কোনো ছাড় দেওয়া হবে না, সমঝোতা করা হবে না। মত বিনিময় অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, আপনাদের কলম মুক্ত হোক, চিন্তা স্বাধীন হোক। এখন আপনারা নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন। ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারলে তাতে শাসক কাউকে নিজেদের দাস মনে করতে পারবে না। জামায়াতের ভুলগুলো ধরিয়ে দিতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি। এখানে ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা চরম নয়। রাজনৈতিক দল হিসেবে কারোর প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি, সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কোনো এজেন্ডা নেই বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সুতরাং কোনো সিন্ডিকেটের সাথে আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বুধবার বিকেলে সচিবালয়ে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে সালেহ উদ্দিন আহমেদ জানান, পণ্য আমদানির জন্য এলসি খোলার সমস্যা খুব একটা নেই। যেটুকু সমস্যা আছে তা রাতারাতি না কাটলেও খাদ্যপণ্য, সার, কীটনাশক ও জ্বালানি সহ অতি দরকারি জিনিসপত্র আমদানিতে ডলার সংকট হবে না বলে উল্লেখ করেন তিনি। এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরে আসা সাবেক এমপিদের নামে আটকে থাকা শুল্কমুক্ত গাড়ি ফেরত পাঠানো ঠিক হবে না। রাজস্ব আয়ের প্রয়োজনে গাড়ি বিক্রি করার শর্ত সহজ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হবে। নিত্যপণ্যের বাজার সহ যেসব জায়গায় সিন্ডিকেটের অভিযোগ রয়েছে তাদের সাথে আপোষ করা হবে না বলে জানান সালেহ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, এস আলম গ্রুপের সম্পত্তি কিনে কেউ প্রতারিত হবেন না। অচিরেই তাদের সম্পদ বিক্রি করে ব্যাংক লুটের টাকা সমন্বয় করা হবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এস আলম গ্রুপ ব্যাংক খাতে যে লুটপাট করেছে তা বিশ্বে বিরল বলেও জানান তিনি। বলেন, ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যাংকিং কমিশন গঠন করা হবে, প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞের সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি। বন্যার কারণে মূল্যস্ফীতি কমানোর পরিকল্পনা কিছুটা পিছিয়ে যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, এখন আর রিজার্ভ কমবে না, শুধুই বাড়বে। বলেন, এরই মধ্যে 6টি ব্যাংকের পর্ষদ ভেঙে ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সুশাসন ফিরিয়ে আনতে প্রয়োজনে ইসলামী ব্যাংকে নতুন পর্ষদও পরিবর্তন করা হতে পারে বলে জানান গভর্নর। সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ রাজনীতি বন্ধ এবং লেজুর ভিত্তিক সকল পেশাজীবী সংগঠন বিলুপ্তির দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গতকাল রাজধানীতে টিআইবির কার্যালয়ে নতুন বাংলাদেশ, দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন শীর্ষক টিআইবির সংবাদ সম্মেলনে মোট 9টি বিষয় সুপারিশ তুলে ধরা হয়। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। এজন্য কতটা সময় লাগবে সেটি অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারণ করবে। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের হত্যায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে সচেতন না হলে অপরাধীরা পার পেয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে টিআইবি নির্বাহী পরিচালক তিনি আরও বলেন, প্রচলিত আইনে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা ও অপরাধীদের বিচার সম্ভব। ভোটের মাত্র 2 মাস আগে আবার মামলার মুখে পড়লেন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
এতে ক্যাপিটল হিলে হামলার পুরনো অভিযোগগুলো আরও সংশোধিত আকারে আনা হয়েছে। এবারও আলোচিত এই মামলার কারিগর জাস্টিস ডিপার্টমেন্টের স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ। এবছরের 1 জুলাই এই মামলায় ট্রাম্পকে দায়মুক্তি দিয়েছেন সুপ্রিম কোর্ট। এবার আগের মামলা 4টি অভিযোগ ঠিক রেখে আসামি ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্টের পরিবর্তে আসন্ন নির্বাচনের প্রার্থী হিসেবে দেখানো হয়েছে। এই মামলার মাধ্যমে ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার প্রক্রিয়ার প্রতি চ্যালেঞ্জ শুনে দিয়েছেন জ্যাক স্মিথ। ধারণা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনের জেলা বিচারক তানিয়া চুটকান নতুন অভিযোগ নিয়ে শুনানি শুরু করবেন। সামনে নির্বাচন থাকায় মামলার কার্যক্রম খুব ধীরে এগোনোই শুধু নয়, ভোটের আগে সিদ্ধান্ত না আসার প্রবল সম্ভাবনা রয়েছে। সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেছেন আদালতের সিদ্ধান্তকে পাশ কাটাতে নতুন করে এই মামলা উত্থাপন করেছেন স্মিথ। তার দাবি পুরনো মামলাটি সুপ্রিম কোর্টের দায়মুক্তির রায়ের ভিত্তিতে পরিচালিত হতো। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি গ্রেফতার, আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে আজ। কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার অবনতি, ফেনী, মৌলভীবাজার, রাঙ্গামাটি ও চট্টগ্রামে উন্নতি, ত্রাণের জন্য হাহাকার, অনেক স্থানে এ পর্যন্ত 31 জনের মৃত্যু। সংস্কারের মাধ্যমে নির্বাচনে যাওয়ার লক্ষ্য নস্যাতে চক্রান্ত চলছে ভারত থেকে অভিযোগ মির্জা ফখরুলের, বললেন লুটপাট দখলে জড়িত নয় বিএনপি। জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ বাতিল, আওয়ামী লীগের অপকৌশলকে দুষলেন আইন উপদেষ্টা। নিষিদ্ধ করা হয়েছিল আন্দোলন ভিন্ন খাতে নিতে, মন্তব্য জামায়াত আমিরের। আসলে ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।